আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? একটু অনুগ্রহ করে একটু জানাবেন যে আসলে কথা ঠিকমতো শোনা যাচ্ছে কি না, আর হচ্ছে আপনার আমার ভয়েস ঠিকমতো এবং ভিডিও এবং বোর্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না। হ্যাঁ, আসতে হয়তো 2-1 মিনিট লেট হয়ে গেল, তবে অজিদের বধ করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি। আজকে তো বলেছিলাম আপনাদের আসলে রসায়ন নিয়ে খেলা খেলবো আসলে, এবং রসায়ন থেকে কেমন ধরনের কোশ্চেন করে এবং বেসিকগুলো কিভাবে ডেভেলপ করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আসলে একটু আলোচনা করব। একটু আমাকে একটু সাহায্য করেন, আগে সহযোগিতা করেন, সেটা হচ্ছে যে অনুগ্রহ করে একটু আগে দেখুন যে আমার কথাটা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা, ভিডিওটা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা, একটু আমাকে জানান কাইন্ডলি। ঠিক আছে? 2-1 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করে দিব। আপনাদের সবাইকে স্বাগতম বিসিএস সাধারণ বিজ্ঞান এবং টেকনোলজির লাইভ ক্লাসে। একটু আমাকে সহযোগিতা করুন প্লিজ কাইন্ডলি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের। আজকে রসায়নের বেশ কয়েকটা জিনিস নিয়ে আসলে মূলত আলোচনা করব। আমাদের অনেক সময় এই জায়গাগুলোতে একটু প্রবলেম হয়, সেটি হচ্ছে মূল বেসিকের অভাবে। তো আমি চেষ্টা করব আপনাদের সেই জায়গাগুলোতে যেন ঝামেলা না হয় এবং খুব সহজে ওই জিনিসগুলো যেন বুঝতে পারেন, সেই চেষ্টাটা করব। একটু অনুগ্রহ করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা একটু দেখতে পারে। তো চলুন আজকে আমাদের মূল আলোচনায়। আসলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি প্রথমে এই কথাটাই বলে থাকি, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমাদের মূল আলোচনায় ফিরে চলে যাওয়া যাক। আজকে যে কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব সেটি হচ্ছে পানির একটি গুরুত্বপূর্ণ ধর্ম নিয়ে আলোচনা করব, পদার্থের অবস্থা রূপান্তর নিয়ে আলোচনা করব, বিশুদ্ধতার মানদণ্ড নিয়ে আলোচনা করব এবং মৌলিক যৌগিক মিশ্র পদার্থ চেনার যে উপায়। হ্যাঁ, অনেক সময় আমরা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেক সময় সংকেত দেখলেই ঘাবড়ে যাই। আসলে এই জায়গায় ঘাবড়াবার কিছু নেই, ছোটো কিছু টেকনিক অ্যাপ্লাই করলে আসলে আপনারা বুঝতে পারবেন। তো এখন মূল যে বিষয়টা হচ্ছে, এই যে টপিকগুলোর আমি নাম বললাম, আপনারা হয়তো অনেকেই নাম শুনে হয়তো একটু আপনাদের একটু হাসিও পেতে পারে যে আসলে এগুলো আবার আলোচনার বিষয় হতে পারে কি না। ঠিক আছে? আসলে অনেক সময় আমরা এই বিষয়গুলো একটু স্কিপ করে যাই, কিন্তু এর ভিতরকার যে বেসিকগুলো আছে আসলে খুব সহজ জিনিস। বিসিএসে যে খুব কঠিন কোশ্চেনগুলো করে, কিন্তু বিষয়টা কিন্তু অনেকটা এরকম না। এটা অনেকটা দাদাগিরির মতো, গুগলির মতো হয়ে যায় আসলে কোশ্চেনগুলো, যে মনে হয় যেন সবগুলো অপশনই কারেক্ট। ঠিক না? তো আমরা চেষ্টা করব যে এই যে সহজ যে টপিকগুলো, এর ভিতরকার আসলে মূল বেসিকগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমি আমার কোনো ভিডিওতে খুব বেশি ইন্ট্রো বা কথা বলতে চাই না, কিন্তু এখন যেহেতু পুরোপুরিভাবে লাইভ, আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা এবং কয়েকজন যাতে একটু জয়েন করতে পারে, এর জন্য কিন্তু আসলে মূলত একটু লেট করা। তাহলে চলুন আজকে আমাদের মূল আলোচনায় ফিরে চলে যাওয়া যাক। এবং সবচাইতে বড় যে বিষয়টা, আজকে প্রথম যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, একবার একটি পরীক্ষা এসেছিল, সেটি হচ্ছে শীত প্রধান দেশে বরফের নিচে পানির কোন ধর্মের জন্য জলজ প্রাণীরা বেঁচে থাকে। একটা বিষয় এখানে খেয়াল করবেন, আমি কিন্তু এখানে প্রশ্ন করেছি যে প্রথম কথা হলো বরফের নিচে শীত প্রধান দেশে এবং পানির কোন ধর্ম, পানির কি কোনো ব্যতিক্রম কোনো ধর্ম আছে কি না। ঠিক আছে? কারণ পানীয় তো একটি তরল পদার্থের মতোই। তা এখন যে বিষয়টা হচ্ছে যে কোন ধর্মের জন্য আসলে জলজ প্রাণীরা বেঁচে থাকে। তো কিছু বেসিক এখানে একটু আলোচনা করি, একটু খেয়াল করে দেখবেন। নর্মালি যে কোনো তরল পদার্থের একটা বিশেষ ধর্ম হচ্ছে যে আমরা যদি এই তরল পদার্থকে তাপ দিই, তাহলে নর্মালি আমরা জানি যে বাষ্পে পরিণত হবে। স্বাভাবিকভাবে বাষ্পে পরিণত হবে, এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা তাপমাত্রা বাড়িয়ে দিলাম। বাষ্পে পরিণত হওয়ার অর্থ হলো আয়তন কিন্তু বেড়ে গেল। এই যে আয়তন বেড়ে গেল, তাপমাত্রা বাড়ালে, তরল পদার্থের তাপমাত্রা বাড়ালে আয়তন বেড়ে যায়, এবং আয়তন বেড়ে গেলে কিন্তু একটা জিনিস আমরা বলতে পারি, এর প্রসারণ হয়েছে। ঠিক কিনা? আয়তন বৃদ্ধি পেলে এর প্রসারণ হয়েছে। কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা তরলের একটা প্রতিনিধি, সেটি হচ্ছে পানি। দুধ একটি তরল পদার্থ, পানিও একটি তরল পদার্থ। দুধের আচরণ যা হবে তাপমাত্রা বৃদ্ধির ফলে, পানির আচরণ কি তাই হবে?
এই বিষয়টা একটু খেয়াল করব। তাহলে একটু খেয়াল করে দেখবেন, এই যে পানির ক্ষেত্রে সাধারণত যে জিনিসটা দেখা যায়, ধরুন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি বরফ গলতে শুরু করে। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি, হ্যাঁ, যখন আমরা তাপ দিব এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি, তাকে তাপ দিয়ে মনে করেন যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা তার স্ফুটনাঙ্কে নিয়ে যাব, ফুটানোর চেষ্টা করব। এখন একটা বিষয় এখানে একটু খেয়াল করে দেখেন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে যদি তাপ দেওয়া হয়, তাহলে এখানে কিন্তু আয়তন কমে। আপনারা একটু আগে কি শিখলেন? একটু আগে জানলেন যে যে কোনো তরল পদার্থকে, হ্যাঁ, যে তরল পদার্থের সাধারণ যে ধর্ম, যদি তাপমাত্রা প্রয়োগ করা হয় তাহলে এর আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পাবে অর্থাৎ এর প্রসারণ হবে। কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরলকে অর্থাৎ পানিকে আমরা যদি তাপ দেই, তাহলে দেখা যাচ্ছে আয়তনটা কমে যায়। আয়তন কমে যায়। আবার 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে যদি আমরা তাপ দিই, তাহলে দেখা যায় এক্ষেত্রে আয়তন বৃদ্ধি পায়। তাহলে একটা বিষয় আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন, তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বাড়বে, কিন্তু তরলের ক্ষেত্রে এই যে পর্যায়টা, এই পর্যায়টায় তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন কমে গেল, আবার তাপ বৃদ্ধি করলাম, আয়তন বৃদ্ধি পেল। তাহলে একবার তাপ কমে যাচ্ছে, আরেকবার কিন্তু আরেকটা ক্ষেত্রে একবার আয়তন কমে যাচ্ছে, আরেকবার কিন্তু আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা বিষয় আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন যে এই জায়গায় কিন্তু দুই ক্ষেত্রে দুইটা ধর্ম আপনার প্রকাশ পাচ্ছে। এই যে দুইটা ধর্ম যেহেতু প্রকাশ পাচ্ছে, তাহলে একটা বিষয় দেখুন ভালো করে, যে সাধারণ তরলের যে ধর্ম আর পানির এই যে বিশেষ ধর্ম, এটা কিন্তু এক হলো না, মিলল না। যদি না মিলে, তাহলে এই যে ধর্মটাকে, পানির যে এই যে ধর্মটাকে, এই ধর্মটাকে আসলে বলা হয় পানির ব্যতিক্রমী প্রসারণ। পানির ব্যতিক্রমী প্রসারণ। তো এখন একটা বিষয় খেয়াল করেন, তাহলে এই ধর্মটাকে কাজে লাগিয়ে কিভাবে শীত প্রধান দেশে বরফের নিচে পানির যে ধর্মটাকে কাজে লাগিয়ে জলজ প্রাণীরা বেঁচে থাকে, সেই জিনিসটা আসলে মূলত কী? হ্যাঁ, আমাকে 1 মিনিট একটু সময় দিবেন। হ্যাঁ, 1 মিনিট একটু সময় দিবেন। সেটি হচ্ছে, এখন ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই। কেন? আচ্ছা, থাকো। আমাকে একটু ক্ষমা করবেন আসলে, যে নেটটা একটু প্রবলেম করতেছিল কি না সেই জিনিসটা আর কি একটু চেক করার জন্য। আপনারা একটু কাইন্ডলি বলবেন যদি কোনো ধরনের ঝামেলা হয়, তাহলে সেই জিনিসটা আমাকে একটু ক্লিয়ার করবেন। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তরল পদার্থকে তাপ দিলে আয়তন বৃদ্ধি পায়, কিন্তু তরলের একটা প্রতিনিধি হচ্ছে পানি। সেই পানির ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে আমরা বিবেচনা করে দেখলাম, বিশ্লেষণ করে দেখলাম, 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আপনার আয়তন কমে যাচ্ছে তাপ দিলে, আর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে তরল মানে পানি, সেই পানিকে যদি আমরা তাপ দিই তাহলে কিন্তু আয়তন বৃদ্ধি পাচ্ছে। এই যে ব্যতিক্রম যে ধর্ম, এই কারণে এটাকে বলা হয় পানির ব্যতিক্রমী প্রসারণ। এখন এখানে মূল ঘটনাটা কী ঘটে মনে রাখবেন, যখন আয়তন কমে যায় তখন কিন্তু ঘনত্ব বৃদ্ধি পায়। আয়তন যখন কমে যায় তখন ঘনত্ব বৃদ্ধি পায়, আর যখন আয়তন বৃদ্ধি পায় তখন কিন্তু ঘনত্ব কমে যায়। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখুন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি, এইখানে আয়তন কমে ঘনত্ব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্বটা কিন্তু সর্বোচ্চ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনি যদি তাপ দেন, অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরলকে ঘনত্ব যখন সর্বোচ্চ পরিমাণে, তখন যদি আপনি তাপ দেন, তাহলে আয়তন কিন্তু বৃদ্ধি পাবে এবং প্রসারণ সর্বোচ্চ পরিমাণে হতে থাকবে, সাধারণ তরল পদার্থের মতো। এখন এই কারণে কিন্তু আমরা একটা প্রশ্ন পড়ে থাকি যে পানির ঘনত্ব সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? আপনারা এই বিবেচনা করে দেখুন,
এর মধ্যে আয়তন কমতেছে, ঘনত্ব বাড়তেছে, এরপর কিন্তু আয়তন কমতেছে, ঘনত্ব কিন্তু আয়তন বৃদ্ধি পাচ্ছে, ঘনত্ব কমে যাচ্ছে। তাহলে এই যে জায়গাটায় ঘনত্বটা কিন্তু সর্বোচ্চ পরিমাণে। এই কারণে বলা হয় যে পানির ঘনত্ব সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবং মনে রাখবেন এই তাপমাত্রায় যে ঘনত্ব, সেই ঘনত্ব কিন্তু আপনার হচ্ছে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। এখন এইখানে আপনাদের অনেকেরই এই এককটা নিয়ে একটু ঝামেলা থাকতে পারে, সেটি হচ্ছে কি যে এই যে ঘনত্ব যেটি, সেই ঘনত্বের যে একক, এই যে কিলোগ্রাম পার মিটার কিউব, এবং ওই এককটি যদি আপনারা বাদ দিন তাহলে আমরা জানি যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সর্বোচ্চ ঘনত্ব হচ্ছে 1000। ঘনত্বের এককটা কেন এরকম? আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে ঘনত্ব, এই ঘনত্বের সংজ্ঞাটা হচ্ছে একক আয়তনের ভরকে, অর্থাৎ ভর বাই আয়তন। ভরকে যদি আয়তন দিয়ে ভাগ করেন তাহলে ঘনত্ব পাওয়া যায়। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখেন, ভরের একক কি? কিলোগ্রাম। আয়তনের যে একক, আয়তন মানে আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের একক কি? মিটার। প্রস্থের একক কি? মিটার। উচ্চতার একক কি? মিটার। তাহলে এই যে এই জায়গাটায় 3টা মিটার, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী অবশ্যই বুঝতে পারতেছেন যে এখানে কি হবে? মিটার কিউব, এবং উপরে কি হবে? কিলোগ্রাম। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা তাকে সেই পাওয়ারটাকে কী দিয়ে ইউজ করি? মাইনাস দিয়ে ইউজ করি, অর্থাৎ কিলোগ্রাম পার মিটার কিউব এইভাবেও লেখা যায়, অথবা লেখা যায় কিলোগ্রাম পার মিটার কিউব। এই ঘনত্বের ইয়েটা হচ্ছে এরকম। তাহলে একটা জিনিস এখানে একটু আমি বোঝাতে যাচ্ছি, যে বিষয়টা ধরুন কোনো একটি শীত প্রধান দেশে আপনার এরকম একটি জলাশয়, এবং এই জায়গাটায় নিচের দিকে মনে করেন যে জলজ যে প্রাণীরা সেগুলো কিন্তু বেঁচে থাকে, আমরা মোটামুটিভাবে জানি এই বিষয়টা। উপরের যে স্তর সেটা বরফের থাকে, এবং তাপমাত্রাটা ধরুন 0 ডিগ্রি সেলসিয়াস। তো যেহেতু বলা হয়েছে প্রশ্নের মধ্যে শীত প্রধান দেশ, তাহলে একটু খেয়াল করে দেখবেন উপরের যে তাপমাত্রাটা সেটা অবশ্যই কি থাকবে? কম থাকবে। যে তাপমাত্রাটা সেটা কি থাকবে? কম থাকবে। এখন নিচের দিকে যে পানি অবস্থান করতেছে এর তাপমাত্রা কিন্তু উপরের তুলনায় বেশি। আচ্ছা, আপনারা ছোটোবেলায় তাপ সঞ্চালনের 3টা মাধ্যম পড়েছেন: পরিবহন, পরিচলন, বিকিরণ। একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখেন যে ধরুন আমরা যদি তাপ বৃদ্ধি করে পানিকে ফুটাতে থাকি তখন মূল ঘটনাটা কি ঘটে? এই জায়গায় যখন তাপ পাচ্ছে তখন এই জায়গার যে অণুগুলো উত্তপ্ত হওয়ার কারণে ধীরে ধীরে কী হতে থাকে? হালকা হতে থাকে, এবং হালকা হয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসে, এবং উপরের যে ভারী ঠান্ডা অণুগুলো ঠান্ডা হওয়ার কারণে কিন্তু ভারী হয়, এবং ওইগুলো ধীরে ধীরে কোথায় আসে? নিচে আসে। এই জায়গায় একটু দেখুন তো, এই যে উপর নিচ হওয়া, এই যে উপরের দিকে নিচের দিকে যাওয়া, এই যে উপর নিচ হওয়ার কারণে কিন্তু আমরা এই পদ্ধতিটাকে বলে থাকি পরিচলন পদ্ধতি। একটু ভালো করে খেয়াল করে দেখুন, নামের সাথেই কিন্তু কাজের মিল আছে। অণুগুলো চলাচল করতেছে কিনা? অণুগুলো চলাচল করতেছে। তাহলে দেখুন উপরের তাপমাত্রাটা কম, নিচের তাপমাত্রাটা বেশি। তাহলে নিচের যে তাপমাত্রা বেশি হওয়ার কারণে হালকা অণুগুলো কী হবে? উপরের দিকে চলে যাবে। উপরের দিকে যখন চলে যাবে, উপরের তাপমাত্রা তো কম, সেই জায়গায় কী জমবে? বরফ জমে থাকবে। বরফে পরিণত হবে না ওই অণুগুলো? বরফে পরিণত হলে ধীরে ধীরে যতই আপনি নিচের দিকে আসতেছেন, 0 ডিগ্রি সেলসিয়াস, এরপর ধরুন 1 ডিগ্রি সেলসিয়াস, এরপর 2 ডিগ্রি সেলসিয়াস, এরপর 3 ডিগ্রি সেলসিয়াস, এরপর 4 ডিগ্রি সেলসিয়াস। এই যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব তো সর্বোচ্চ, এরপরে এই যে এখানকার যে তাপমাত্রা এটার চাইতে একটু বেশি না?
তাহলে ঘনত্ব এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেশি, এবং বেশি হওয়ার কারণে এরপরে তাপমাত্রা বৃদ্ধি পেলে তো আমরা জানি পানির কি হবে, স্বাভাবিক তরল পদার্থের মতো আপনার প্রসারণ করতে থাকবে। এই প্রসারণ ঘটার কারণে, সর্বোচ্চ ঘনত্বের পর প্রসারণ ঘটার কারণেই কিন্তু এই যে জলজ প্রাণীরা বেঁচে থাকে। তাহলে আপনারাই বলুন, শীত প্রধান দেশে বরফের নিচে পানির কোন ধর্মের কারণে জলজ প্রাণীরা বেঁচে থাকে? পানির এই যে প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর দেওয়া আছে, পানির কোন ধর্ম? ধর্মটা হচ্ছে পানি তো একটি তরল পদার্থ, কিন্তু সাধারণ যে তরল পদার্থগুলো তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন বাড়বে, কিন্তু পানির ক্ষেত্রে দুইটা ঘটনা দেখা যায়, এবং দুইটা ঘটনা দেখা যায় দেখেই স্বাভাবিক যে তরল পদার্থের মতো সে আসলে আচরণ করে না। এই কারণে পানির এই ধর্মকে বলা হয় পানির ব্যতিক্রমী প্রসারণ। এই যে পানির যে ব্যতিক্রমী প্রসারণ, এই ধর্মের কারণে আসলে বরফের নিচে শীতপ্রধান দেশে এই যে জলজ প্রাণীরা আপনার বেঁচে থাকে। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখব। সেই প্রশ্নটা হচ্ছে যে ধরুন আমরা তো মোটামুটিভাবে সবাই থার্মোমিটার চিনি, করোনার কারণে তো এখন সবার বাড়িতেই থার্মোমিটার। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যে থার্মোমিটারে যে তরল পদার্থটি ব্যবহার করা হয়, যাই একটু খেয়াল করে দেখবেন, তাপমাত্রা আমাদের গায়ের তাপমাত্রা যখন বেশি হয় তখন এর প্রসারণের কারণেই কিন্তু আমরা কি দেখে থাকি, এই যে আপ ডাউন করতে থাকে, এই প্রসারণের কারণেই কিন্তু দেখি দেহের তাপমাত্রা কত, 100 ডিগ্রি সেলসিয়াস, 101 ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস হবে না, ওইখানেও কিন্তু হবে ফারেনহাইট। এই বিষয়টা পরে ব্যাখ্যা করব। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখুন যে তার প্রসারণ ঘটতেছে। এখন যদি পরীক্ষায় প্রশ্ন করে, ধরুন লিখিততে একটা প্রশ্ন করলো, যে সেটি হচ্ছে থার্মোমিটারের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় পারদ, তার পরিবর্তে কি পানিকে ব্যবহার করা যাবে? আপনারাই বলুন, ব্যবহার করা যাবে নাকি যাবে না? আমি 1 মিনিট সময় নিচ্ছি এবং আপনাদের কাছে উত্তর আশা করতেছি যে আপনারা অবশ্যই উত্তর দিবেন যে থার্মোমিটারের মধ্যে পারদের পরিবর্তে পানিকে ব্যবহার করা যাবে কিনা। কারণ পারদও একটি তরল পদার্থ, পানিও একটি তরল পদার্থ। তাপ দিলে পারদেরও প্রসারণ ঘটে, পানিরও প্রসারণ ঘটে। তো পারদের পরিবর্তে আমরা তরল পদার্থকে ব্যবহার করতে পারবো কিনা, আমি একটু আপনাদের কমেন্টসগুলো একটু চেক করব যে আসলে পারা যাবে নাকি যাবে না। আচ্ছা, এখন একটি বিষয় খেয়াল করে দেখুন যে থার্মোমিটারের মধ্যে কিন্তু পারদই ব্যবহার করতে হবে, পানিকে আমরা ব্যবহার করতে পারবো না। কেন পানিকে ব্যবহার করতে পারবো না? কারণ পানি কিন্তু সর্বদা তাপ দিলে আয়তন বাড়ে না। অন্যান্য তরল পদার্থে যেমন তাপ দিলে আপনার কি হয়, আয়তন বৃদ্ধি পায়, কিন্তু পানির ক্ষেত্রে 4 ডিগ্রি সেলসিয়াসের পরে গিয়ে বৃদ্ধি পায়। তাহলে যে তরল পদার্থ এই সাধারণ ধর্মটুকু মানবে না, সেটি হচ্ছে যে এই যে তাপ দিলে তার আয়তন বৃদ্ধি পাবে না, সেক্ষেত্রে তো পানি ওই রকম আচরণ করে না, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে সে আচরণ করে না। এই কারণে কিন্তু পানির এই ব্যতিক্রমী প্রসারণের কারণে কিন্তু আমরা পানিকে থার্মোমিটারে ব্যবহার করতে পারবো না, সেটা আমাদের জন্য অনুপযোগী হবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো এখন একটা বিষয় যেটা আমরা আসলে বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে তরল পদার্থের যে ব্যতিক্রমী যে প্রসারণ, তরল পদার্থ বলতে সব তরল পদার্থের না, কিন্তু সেখানে হচ্ছে পানির ব্যতিক্রমী প্রসারণ। তো আমরা এখন যে জিনিসটা জানার চেষ্টা করব সেটি হচ্ছে পদার্থের অবস্থার রূপান্তর। এখানে দুটো প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই,
সেটি হচ্ছে, ধরুন আমি প্রশ্ন করলাম যে কঠিন যে পদার্থ, কঠিন পদার্থকে যদি তাপ দিই, কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে আমরা জানি সেটি তরলে রূপান্তরিত হবে। নর্মালি আমরা এটাই জানি। আর প্রশ্নে যদি উল্লেখ করা থাকে বরফ, বরফকে যদি তাপ দেই তাও তরলে রূপান্তরিত হবে। এখন প্রশ্ন হলো, এই যে 1 নম্বর এবং 2 নম্বর, এই দুটি ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে কোনটির ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পাবে এবং কোনটির ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পাবে না, এই বিষয়টি আসলে আপনাদেরকে একটু বলতে চাই। একটা বিষয় খেয়াল করে দেখুন, নর্মালি যে কোনো কঠিন পদার্থ, ধরুন আমি কি করলাম, একটি লোহার দণ্ডকে নিলাম, একটি লোহার দণ্ড নিলাম, লোহার দণ্ডকে আমি কি করলাম, তাপ দিলাম, গলিত লোহায় রূপান্তর হবে, গলিত লোহা। এই গলিত লোহা বা তরল লোহা যেটা আমরা বলি আর কি। তো একটা বিষয় খেয়াল করে দেখবেন, লোহাটা কিন্তু নিরেট থাকে, এর ভিতরটা কিন্তু ফাঁপা না, অর্থাৎ এর ভিতরে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই, ফ্রি স্পেস নেই, পুরোটাই নিরেট হওয়ার পর লোহার দণ্ড যখন তাপ দিলাম তরল লোহায় রূপান্তরিত হলো। মনে রাখবেন, তাপ দিলে আয়তন কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এই জায়গাটায় আয়তন বৃদ্ধি পেল। কিন্তু প্রশ্নকর্তা কি করবে, প্রশ্নকর্তা কিন্তু একটু চালাকি করে এই কঠিন পদার্থের জায়গায় যদি বরফ দিয়ে দেয়, তাহলে আপনারা জানেন ওই যে স্বাভাবিক যে ধর্মের কথা, সেটি হচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধি করলে আমাদের কি হবে, আয়তন বৃদ্ধি পাবে। তা আপনারা বরফকে যদি তরলে রূপান্তরিত করা হয় তাহলে নিচের কোন ঘটনাটি ঘটবে, তখন আয়তন বৃদ্ধি থেকে কিন্তু প্রথমে হয়তো আয়তন বৃদ্ধিটা দাগিয়ে দিতে পারেন, কিন্তু সেটি কিন্তু মারাত্মক ভুল হবে। কারণ এই যে বরফ, ধরেন এই জায়গায় একটি বরফের টুকরো আমি নিলাম, বরফ, এই যে বরফের টুকরো, এই বরফের টুকরোটিকে আপনি যদি কি করেন, একটু ভালো করে খেয়াল করবেন, আলোর মধ্যে যদি ধরেন তাহলে এর ভিতরে এই যে ফাঁকা ফাঁকা কিছু জায়গা দেখা যাবে, কিছু ফ্রি স্পেস, এই যে ফাঁকা জায়গা দেখা যাবে। এই ফাঁকা জায়গাগুলোর কারণে এটাকে একটু বড় মনে হবে, কিন্তু এই খণ্ডটিকে যখন তাপ দিয়ে আমরা কিসে রূপান্তরিত করব, তরলে রূপান্তরিত করব, তাহলে এই ফাঁকা জায়গাগুলো কি হবে, ভরাট হয়ে যাবে না? আর ভরাট হয়ে গেলে কি সেক্ষেত্রে আয়তন বৃদ্ধি পাবে? সেক্ষেত্রে কিন্তু আয়তন কমে যাবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে কঠিন পদার্থকে যদি তরলে রূপান্তর করা হয় তাপ দিয়ে, তাহলে কি পাবে? মনে রাখবেন, আয়তন বৃদ্ধি পাবে। কঠিন পদার্থ যখন মনে করবেন তখনই মনে করবেন যে ধরুন একটা কঠিন পদার্থ, সেটি হচ্ছে লোহা। আর যদি কঠিন পদার্থ না বলে যদি বলে বরফকেও তো আমরা কঠিন পদার্থই বলে থাকি, তার একটি প্রতিনিধি হচ্ছে বরফ, কিন্তু বরফের ক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, আয়তনটা কমে যাবে। আপনি স্বাভাবিকভাবে বাসায় একটু পরীক্ষা করে নিজে একটু দেখতে পারেন। ধরুন এক গ্লাস আপনার হচ্ছে এটার মধ্যে আপনি পানি ভরবেন, পানি ভরে কিছুটা অংশ, উপরের দিকের কিছুটা অংশ খালি রাখবেন। এই উপরের দিকে কিছুটা অংশ যখন খালি রাখবে এবং ফ্রিজে যদি রাখেন, তাহলে দেখবেন বরফটা কিন্তু একটু উপচায় উপরের দিকে চলে আসবে। ঠিক এইটাকেই তাহলে কি দেখা গেল, যে যখন তরল পদার্থকে আমরা ঠান্ডা করতেছি, তরল পদার্থকে অর্থাৎ পানিকে যখন আমরা কি করতেছি, বরফে রূপান্তর করতেছি, তাহলে ওই জায়গাটায় আপনার কি পাচ্ছে, ওই জায়গাটায় কিন্তু বরফ থেকে যদি তরলে রূপান্তর করি আয়তন কমতেছে, কিন্তু উল্টোটা যদি বলে তরল থেকে বরফ, তখন কিন্তু আয়তন বৃদ্ধি। ঠিক ওই গ্লাসটি, ওই এক গ্লাস বরফ, তাকে যদি আবার আপনি স্বাভাবিক অবস্থায় রাখেন এবং তরলে রূপান্তর করেন, তাহলে দেখবেন যে উপরের দিকে যে চলে আসছিল বরফের স্তর, পানির স্তরটা কিন্তু যখন পানিতে রূপান্তরিত হবে তখন নিচে নেমে যাবে। এর থেকে কিন্তু স্বাভাবিকভাবেই বোঝা যায়, বরফ থেকে যদি তরলে রূপান্তর করি আয়তন কমবে, তরল থেকে যদি বরফে রূপান্তর করি আয়তন বৃদ্ধি পাবে।
এই যে পদার্থের যে অবস্থা রূপান্তর, আমরা অনেক সময় এই জায়গাগুলোতে খেয়াল করি না, বিধায় কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাই। তো এখন একটা বিষয় যে আমরা তরলের যে ব্যতিক্রমী যে প্রসারণ এবং পদার্থের অবস্থা রূপান্তর, এখান থেকে দুটো প্রশ্ন দেখলাম। দুটো প্রশ্ন থেকে একটা আমরা কি করলাম, দুটো নৈবিত্তিকের মতো দেখলাম যে যে জায়গায় আমাদের কনফিউশন সৃষ্টি হতে পারে। আমরা আরেকটা বিষয় একটু খেয়াল করব এই জায়গাটায়, যেহেতু আমরা এইসব জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। হ্যাঁ, আমি আসলে এই মুহূর্তে আপনাদের কমেন্টসটা দেখতেছি না, আসলে মানে ইচ্ছা করেই দেখতেছি না, কারণ হচ্ছে দেখা যাবে ওই বারবার দেখতে গিয়ে একটু সময় নষ্ট হবে, কারণ এত সময় নিয়ে আসলে হয়তো অনেকের ধৈর্য নাও থাকতে পারে। তবে যেহেতু বাংলাদেশ জিতেছে, তাহলে সেই হিসেবে একটু বেশি সময় আপনাদের থেকে পেতেই পারি, ঠিক না? তো এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, 40তম বিসিএসে 40তম বিসিএসে একটি কোশ্চেন হয়েছিল, সেটি হচ্ছে কঠিন পদার্থের বিশুদ্ধতার মানদণ্ড কোনটি? কঠিন পদার্থের বিশুদ্ধতার মানদণ্ড কোনটি? আমরা এই প্রশ্নটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং এখান থেকে বেশ কয়েকটা তথ্য বিশ্লেষণ করব যে আসলে কঠিন পদার্থের বিশুদ্ধতার মানদণ্ড কোনটি হলো। কঠিন পদার্থ না বলে তরল পদার্থও তো বলতে পারে, তরল না বলে বাষ্পীয় পদার্থও তো বলতে পারে, ঠিক না? বাষ্পের ক্ষেত্রেও তো বলতে পারে বাষ্পীয় পদার্থের বিশুদ্ধতার মানদণ্ড কোনটি হবে। তো আমরা চেষ্টা করব শুধু কঠিন পদার্থ না, আমরা তার আশেপাশে যেগুলো আছে সেগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আপনারা যদি খাতা কলম নিয়ে বসে থাকেন, তাহলে অন্তত এই প্রশ্নটা একটু তুলে নিতে পারেন। আমরা এটার একটু ব্যাখ্যা এবং আলোচনায় চলে যাব। তো একটু ভালো করে খেয়াল করে দেখুন, সেটি হচ্ছে যে ধরুন আমার কাছে একটি পাত্র ছিল, আমার কাছে যে পাত্রটি ছিল সেই পাত্রটির মধ্যে আমি কয়েক টুকরো বরফ রাখলাম এবং এগুলো হচ্ছে বরফ। আচ্ছা, এখন আমি কি করলাম, মনে করেন যে এই জায়গাটায় আমি তাপ দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, নর্মালি আপনারাই বলুন, যখন তাপ দিব বরফ গলতে শুরু করবে। বরফ যে তাপমাত্রায় গলতে শুরু করে সেটাকে আমরা কি বলে থাকি? গলনাঙ্ক। অথবা বরফ হিসেবে আমি আসলে বলতে চাচ্ছি এখানে ধরুন একটা কঠিন পদার্থ, বরফটা এক্সাম্পল হিসেবে নিলাম, আসলে মূলত এটা একটা কঠিন পদার্থের একটা প্রতিনিধি হিসেবে আসলে আমরা এটাকে নিলাম আর কি। তো ধরুন তাপ প্রয়োগ করলাম, এটা গলতে শুরু করলো, তাহলে ওই তাপমাত্রাটাকে আমরা বলতেছি গলনাঙ্ক। এবং সেই তাপমাত্রা কত আমরা সবাই জানি, 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, পরীক্ষায় যদি 0 ডিগ্রি সেলসিয়াস না থাকে তাহলে কোন অপশনটিকে খুঁজবেন? তাহলে মনে রাখবেন সেটি হচ্ছে 273 কেলভিন। যদি 273 কেলভিন না থাকে, কেলভিন স্কেলে যদি না থাকে, তাহলে যদি বলে যে ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক কত, ফারেনহাইট স্কেলে গলনাঙ্ক কত, তাহলে 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে একটু খেয়াল করে দেখুন, প্রশ্নটা ভালোভাবে খেয়াল করবেন যে বরফের গলনাঙ্ক সেলসিয়াস স্কেলে কত যদি বলে তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস, যদি বলে কেলভিন স্কেলে কত তাহলে কিন্তু 273 কেলভিন। কেলভিন স্কেলে বললে কিন্তু আর এটা দাগানো যাবে না, কেলভিন স্কেলে বললে 273 কেলভিনই দাগাতে হবে। তা আমরা তো বরফের গলনাঙ্ক এই অংশটুকু দেখেই আমরা মনে করেন যে খুব আত্মহারা হয়ে যায়, পাগল হয়ে যায়, আরে প্রশ্ন তো খুব কমন পড়ছে রে, ঠিক আছে? এরকম হাই হতাশ করা যাবে না, মাথা ঠান্ডা রেখে তারপর অ্যান্সার করতে হবে। প্রশ্নটাকে ভালোভাবে পড়ে নেবেন। এই সিম্পল কোশ্চেন দিয়েই কিন্তু আপনাকে আটকে দিতে পারে। আর পরীক্ষার হলে মাথাটা কিন্তু এমনিতেই ঠিক থাকে না, ওই আলোর বেগে চলতে থাকে, বুঝতে পারছেন? তো এখন বিষয়টা একটু খেয়াল করে দেখুন যে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে আমরা বলতেছি বরফের গলনাঙ্ক, বা এই যে বরফের যদি গলনাঙ্ক হয়ে থাকে, কেলভিন স্কেলে হচ্ছে 273 কেলভিন এবং ফারেনহাইট স্কেলে হচ্ছে আপনার 32 ডিগ্রি ফারেনহাইট। এখন যখন এটি তরলে রূপান্তরিত হলো, অর্থাৎ এই যে পানি, ঠিক আছে, এই যে পানি, তো একটু ভালোভাবে খেয়াল করে দেখুন, এটি যদি পানি হয়, আমরা যদি আরও তাপ দিতে থাকি, এই পানি কী করতে থাকবে? একটা সময় গিয়ে কিন্তু ফুটতে থাকবে। যে তাপমাত্রায় গিয়ে ফুটে সেটাকে কিন্তু আমরা বলে থাকি কি?
স্ফুটনাঙ্ক। যে তাপমাত্রায় গিয়ে ফুটে সেই তাপমাত্রাকে আমরা বলে থাকি স্ফুটনাঙ্ক। এবং এই যে স্ফুটনাঙ্ক আমাদের সবাই মোটামুটিভাবে মুখস্থ, সেটি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কারণ আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। এখন যদি সেলসিয়াস স্কেলে না চেয়ে যদি আপনার কিসে চায়, কেলভিন স্কেলে চায়, তাহলে কত হবে? 373 কেলভিন। যদি কেলভিন স্কেলে না চেয়ে আপনার ফারেনহাইট স্কেলে চায়, তাহলে কি হবে? 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনাদের অনেকের মনে এই জায়গাটা নিয়ে একটু ঝামেলা লাগতে পারে। তাপমাত্রা পরিমাপের যে 3টা স্কেল সম্পর্কে আমরা মোটামুটিভাবে জানি, সেটা ধরুন একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে কেলভিন স্কেল, এবং অন্যটি হচ্ছে আপনার ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন যে মানটি সেটি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখবেন ওই সেলসিয়াস স্কেলে কিন্তু 100টা ঘর কাটা থাকে, যেভাবে 100টা ঘর কাটা থাকে, এবং 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে মাঝখানে যে ব্যবধান সেটি কিন্তু 100টি, ঠিক না? তো মাঝখানে যে ব্যবধান সেটি যদি 100 হয়, কেলভিন স্কেলের যে শুরুটা সেটাই হচ্ছে 273 থেকে। তাহলে বলুন তো 100 ঘর যদি আমি উপরে যাই তাহলে কত হবে? 373। আচ্ছা, ফারেনহাইট স্কেলের শুরুটাই হচ্ছে 32 থেকে। তাহলে 100 ঘর যদি আমি উপরে যাই, এটার সাথে একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা যদি এই জায়গাটা একটু উপরে যাই তাহলে দেখুন একটা বিষয়, সর্বোচ্চ যে মানটা সেটা আসলে কত হতে পারে। সেটি কিন্তু এই যে এটার সর্বোচ্চ মান হচ্ছে আপনার 212। তাহলে একটা হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করে দেখুন, এই জায়গায় কিন্তু আপনার হচ্ছে 100 ঘর সেলসিয়াস স্কেলে, কেলভিন স্কেলে 100 ঘর। এই জায়গায় মাঝখানে যে ব্যবধানটা সেটা কিন্তু হচ্ছে আপনার 180টি ঘর। 180টি ঘর দাগ কাটা থাকে। আমরা মূলত যখন থার্মোমিটারে যেটা দেখি যে জ্বর যে মাপি, সেটা কিন্তু আসলে মূলত এই যে ফারেনহাইট স্কেলে, এবং আমরা অনেক সময় বলার সময় বলে ফেলি আর কি আবেগে যে তাপমাত্রা কত, তাপমাত্রা 101 ডিগ্রি সেলসিয়াস। অনেক সময় এরকম করে মজা, মানে আসলে নিজের অবচেতনে বলে থাকি, আসলে সেখানে কিন্তু বলতে হবে 101 ডিগ্রি ফারেনহাইট। 101 ডিগ্রি যদি সেলসিয়াস হয়, পানি তো ওই সময় ফুটতে শুরু করে, স্ফুটনাঙ্কে চলে যায়। আর সেই সময় তো ওই তাপমাত্রায় যদি আমার দেহ থাকে, তাহলে তো আমি টকবগিয়ে ফুটতে থাকবো, আমার মগজগুলো গলে গলে পড়তে থাকবে, ঠিক না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখুন, তাহলে এই যে সর্বোচ্চ মান 100, স্ফুটনাঙ্ক কত? 100। আচ্ছা, 100 ঘর, কেলভিন স্কেলেও 100টা ঘর দাগ কাটা থাকে। তাহলে 373 থেকে আপনি যদি যান 100 ঘর বাড়ান, তাহলে কত হবে? 373। আর ফারেনহাইট স্কেলে 180টা ঘর দাগ কাটা থাকে। এই যে মধ্যবর্তী যে ব্যবধান, এই মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 180টি। তাহলে এই 32-এর সাথে 180 যদি যোগ করি, 180 যোগ করলে হয় 212। তাহলে স্ফুটনাঙ্কের মান সেলসিয়াস স্কেল হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেল হচ্ছে 373 কেলভিন, এবং ফারেনহাইট স্কেল হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এখন একটা বিষয় আপনারা খেয়াল করে দেখুন, আমি যদি আরও তাপ বাড়াইতে থাকি তাহলে কি হবে? টকবগিয়ে তো ফুটতে থাকবে। কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। এই যে বাষ্পে পরিণত হওয়া, এটা একটু খেয়াল করে দেখবেন যে যখন বাষ্পে পরিণত হয় তখন আমরা এই প্রক্রিয়াটাকে আসলে কি বলি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বাষ্পীভবন। মনে রাখবেন, যখন বাষ্পে রূপান্তরিত হয় তখন এই প্রক্রিয়াকে আমরা বলি বাষ্পীভবন। কিন্তু আমি আপনাদেরকে এখানে দুটো প্রশ্ন করব এই জায়গায়। আমি নিচের অংশটুকু একটু মুছে দিচ্ছি। দেখেন কোশ্চেনগুলো কতটা টেকনিক্যাল হতে পারে। সেটা হচ্ছে যে পানিকে তাপ দিলাম, সেটা বাষ্পে রূপান্তরিত হলো, এই প্রক্রিয়ার নাম আমরা বলতেছি বাষ্পীভবন। আচ্ছা, কিন্তু আমরা যদি বলি যে ধরুন নদীর পানি সূর্যের তাপে বাষ্পে রূপান্তরিত হলো, তখন আপনারা কি অ্যান্সার করবেন? তখন কি বাষ্পীভবন অ্যান্সার করবেন? মনে রাখবেন, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় শত বাষ্পীভবন।
তো অপশনে যদি দুটোই থাকে, বাষ্পীভবনও থাকে, শত বাষ্পীভবনও থাকে, তাহলে কোনটিকে অ্যান্সার করবেন? তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কিন্তু শত বাষ্পীভবন। যদি শত বাষ্পীভবন না থাকে তখন আপনি বাষ্পীভবন অ্যান্সার করতে পারবেন। এবং মনে রাখবেন এই বাষ্পীভবন আসলে দুই ধরনের হয়ে থাকে। একটিকে আমরা বলে থাকি স্ফুটন এবং অন্যটি হচ্ছে শত বাষ্পীভবন। এই শত বাষ্পীভবন হচ্ছে যে নদীর পানি, সমুদ্রের পানি, বিভিন্ন জলাশয়ের পানি, পুকুর, ডোবা, নালার পানি, এই যে পানিগুলো, এই পানিগুলো সূর্যের তাপে এই যে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে তরল থেকে, তখন এটাকে আমরা বলতেছি শত বাষ্পীভবন। আর শত বাষ্পীভবন যদি অপশনে না পান তাহলে বাষ্পীভবন অ্যান্সার করবেন। এখন একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, কঠিন যে পদার্থ, কঠিন পদার্থের যদি বিশুদ্ধতা যাচাই করতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে জানেন? তাহলে এটাকে আগে গলাতে হবে। আচ্ছা, কঠিন পদার্থকে যদি গলাইতে হয় তাহলে আমার কি প্রয়োজন? তার গলনাঙ্কে নিয়ে যাওয়া প্রয়োজন, ঠিক কিনা? তাহলে বলুন তো, কঠিন পদার্থের যদি বিশুদ্ধতা আপনি পরিমাপ করতে চান তার মানদণ্ড কি হবে? গলনাঙ্ক। তাহলে এখন আপনারাই বলুন, পানি তরল যে পদার্থ, তরল পদার্থের যদি আমরা বিশুদ্ধতার মানদণ্ড যাচাই করব কার মাধ্যমে? স্ফুটনাঙ্কের মাধ্যমে। তাহলে বাষ্পীয় পদার্থের বিশুদ্ধতার মানদণ্ড আমরা যাচাই করব বাষ্পীভবনের মাধ্যমে। কিন্তু প্রশ্নকর্তা যদি একটু চালাকি করে এই জায়গায় বাষ্পীভবন যদি না থাকে অপশনে, তাহলে আপনারা তখন অ্যান্সার করবেন ব্যাপন। আর এই ব্যাপন মানে কি? ব্যাপন মানে হচ্ছে অনেকটা যে পাশের বাসায় পোলাও রান্না করতেছে তার ঘ্রাণ আপনার বাসায় চলে আসতেছে, চারদিকে ছড়িয়ে পড়তেছে। আমরা যখন বডি স্প্রে ব্যবহার করি এটার ঘ্রাণ কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে। এই যে চারদিকে ছড়িয়ে পড়া একটা বেশি ঘনত্বের একটা দ্রবণ থেকে চারদিকে ছড়িয়ে পড়া, বাষ্পে রূপান্তরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়া, এই জিনিসটাকে কিন্তু আমরা ব্যাপন বলে থাকি। তাহলে কিন্তু একটু ভালোভাবে খেয়াল করবেন, আমি আরেকবার রিভিউ করতেছি। কঠিন পদার্থের বিশুদ্ধতার মানদণ্ড যেটা 40তম বিসিএসে কোশ্চেন হয়েছে সেটি হচ্ছে কি আপনার গলনাঙ্ক। তরল পদার্থের বিশুদ্ধতার মানদণ্ড সেটি হচ্ছে স্ফুটনাঙ্ক। বাষ্পীয় পদার্থের বিশুদ্ধতার মানদণ্ড সেটি হচ্ছে বাষ্পীভবন। যদি বাষ্পীভবন অপশনে না থাকে তাহলে আপনারা অ্যান্সার করবেন কি? ব্যাপন। এবং একটা জিনিস, সেটা আমি আরেকটা কোশ্চেন আপনাদেরকে করলাম একটু আগে, একটা টেকনিক্যাল কোশ্চেন, সেটা হচ্ছে পানিকে তাপ দিয়ে যদি বাষ্পে রূপান্তরিত করা হয় তাহলে এই প্রক্রিয়াকে কি বলা হয়? বাষ্পীভবন। কিন্তু নদীর পানিকে, সমুদ্রের পানিকে, ডোবা, নালা বা সূর্যের পানি যখন সূর্যের তাপে বাষ্পে রূপান্তরিত হয় তখন আপনারা প্রথমে অপশনে খুঁজবেন শত বাষ্পীভবন। যদি শত বাষ্পীভবন না পান তাহলে তখন আপনারা বাষ্পীভবন অ্যান্সার করবেন। তো বিষয়টি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে একটা জিনিস আমি একটু এক্সট্রা বলবো, এবং সেটি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা খেয়াল করি যে কিছু পদার্থ আছে যাদেরকে আমরা তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়। তাহলে যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি কঠিন থেকে বাষ্পে রূপান্তরিত হয়, আবার যখন শীতল করব তখন কিন্তু তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয়, এই প্রক্রিয়ার নামটা মনে রাখবেন, এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে আপনার ঊর্ধ্বপাতন। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। আর যে বস্তুটার ক্ষেত্রে এই ধরনের ধর্ম দেখা যায় সেটি হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু। সেটিকে আমরা আসলে মূলত কি বলে থাকি? ঊর্ধ্বপাতিত বস্তু। প্রক্রিয়ার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন এবং বস্তুটার নাম হচ্ছে, বা ওই পদার্থের নাম হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ বা বস্তু। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, কঠিন থেকে সরাসরি বাষ্প থেকে সরাসরি কঠিন, এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। পরীক্ষায় এটা প্রশ্ন আসে যে নিচের কোন পদার্থটি
নিচের কোন পদার্থটি ঊর্ধ্বপাতিত বস্তু বা নিচের কোন পদার্থটির ক্ষেত্রে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া সংঘটিত হয়। অনেক সময় আমাদের উদাহরণগুলো খেয়াল থাকে না, এই খেয়াল থাকে না বিধায় আপনাদেরকে ছোটোখাটো একটু একটা টেকনিক দিব যাতে করে আপনারা মনে রাখতে পারেন। কিন্তু আমি আসলে টেকনিক বা কোনো ছন্দ বা কোনো ছড়াকে আসলে সাপোর্ট করি না। তবে এখন আসলে যুগের চাহিদা, অনেকের ক্ষেত্রে চাহিদার প্রয়োজন হয়ে যায়, কিছু কিছু জিনিস একটু টেকনিক্যালি মনে রাখলেই আমরা আসলে পারবো। তো একটা বিষয় একটু খেয়াল করে দেখুন, ঊর্ধ্বপাতিত যে বস্তু বা যেসব পদার্থের ক্ষেত্রে আপনার ঊর্ধ্বপাতন প্রক্রিয়া সংঘটিত হয় সেটার জন্য আমি একটা ছড়া দিচ্ছি, সেটি হচ্ছে কণে নিব আগে। একটু খেয়াল করবেন, কণে নিব আগে। এই কতে হচ্ছে আপনার কর্পূর, এই নেতে হচ্ছে ন্যাপথলিন। আচ্ছা, এই যে এই নিতে হচ্ছে নিষাদন। এই বতে হচ্ছে আপনার বেনজিন। এই এক্সাম্পলটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কয়েকবার আসছে যে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু বা নিচের কোন পদার্থটির ক্ষেত্রে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া সংঘটিত হয়, সেটি হচ্ছে বেনজিন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। এবং তারপরে যদি ন্যাপথলিন আছে আপনার, এটাও একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, তবে বেনজিনটা একটু বেশি। আর আতে হচ্ছে আয়োডিন, এটা হচ্ছে আয়োডিনের প্রতীক, মনে রাখবেন। হ্যাঁ, তো একটা বিষয় আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই যে এই গতে হচ্ছে আপনার গন্ধক। তাহলে দেখুন এখানে 1 2 3 4 5 6টা, এই যে 6টা উদাহরণ, এই 6টা উদাহরণ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ। এই 6টার বাইরে আসলে সাধারণত আসে না। হ্যাঁ, 6টার বাইরে সাধারণত আসে না। তো বেনজিনের বদলে যদি অনেক সময় বেনজোইক অ্যাসিড থাকে তাহলে নামটার সাথে কিন্তু বেনজিন জড়িত, সেটিও কিন্তু আপনার কী হবে, ঊর্ধ্বপাতিত বস্তু। তবে এই 6টির বাইরে ইনশাল্লাহ আর আসবে না। এই 6টা আপনারা এইভাবে মনে রাখতে পারেন। তাহলে দেখুন আমরা প্রথম দিকে, আজকে ক্লাসের প্রথম দিকে যে জিনিসটা আলোচনা করলাম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে তরলের ব্যতিক্রমী যে প্রসারণ, অর্থাৎ পানির ব্যতিক্রমী প্রসারণ নিয়ে আলোচনা করলাম, পদার্থের অবস্থার রূপান্তর নিয়ে আলোচনা করলাম, এবং আরেকটা বিষয় নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে বিশুদ্ধতার মানদণ্ড, এবং ঊর্ধ্বপাতন এবং ঊর্ধ্বপাতিত বস্তু সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম। এই জায়গাটায় কোন কোন ধরনের কোশ্চেন একটু টেকনিক্যালি করতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম। লাস্ট আজকের যে আলোচনার যে জিনিসটা সেটা নিয়ে একটু আলোচনা করব, সেটি হচ্ছে যে মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ, এই যে পদার্থের যে প্রকারভেদ, এই প্রকারভেদ আমরা অনেক সময় আমাদের হাসি পেয়ে যাবে আসলে। এই যে সিম্পল একটা জিনিস, এটা আবার বোঝানোর কি আছে, এটা আপনারা মানে অনেক ক্ষেত্রে এই যে ধারণাটা অনেকের তৈরি হতে পারে, বিশেষ করে অনেকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারা তো এইসব বিষয়গুলো আরও বিস্তারিত জানেন, কিন্তু তারপরও এই জায়গায় কিছু টেকনিক্যাল কোশ্চেন হতে পারে। যেমন এখনই আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, বলেন তো, যদি পরীক্ষায় আসে পদার্থ সাধারণত কত প্রকার, এটা একটা কোশ্চেন দিলাম আপনাদেরকে। এবং অন্য একটা কোশ্চেন, সেটি হচ্ছে পদার্থ প্রধানত কত প্রকার। আচ্ছা, আপনারাই বলুন, এই যে পদার্থ সাধারণত কত প্রকার, আমি মার্ক করে দিলাম, এবং প্রধানত কত প্রকার, এই যে দুটো কোশ্চেন, ঠিক আছে, এই দুটো কোশ্চেনের উত্তর কি একই হবে না ভিন্ন হবে? আপনারা বলুন দেখি একটু কমেন্ট সেকশনে। আমি 1 মিনিট সময় নিলাম, এই 1 মিনিট সময়ের মধ্যে একটু কাইন্ডলি আপনারা বলেন যে উপরের প্রশ্নটার উত্তর কি হবে আর নিচের প্রশ্নটার উত্তর কি হবে। আচ্ছা, একটু খেয়াল করবেন, যদি প্রশ্নে উল্লেখ থাকে সাধারণত কত প্রকার, বা যদি উল্লেখ থাকে মোট কত প্রকার, তাহলে অ্যান্সার হবে 3। আর যদি বলে প্রধানত কত প্রকার, তাহলে অ্যান্সার হবে 2। এই যে 2 অ্যান্সার, সেটা হচ্ছে মৌলিক আর হচ্ছে যৌগিক পদার্থ। আর এইখানে যে 3টি, এখানে মৌলিক, যৌগিক এবং এর সাথে হচ্ছে
মিশ্র পদার্থ। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পদার্থ সাধারণত কত প্রকার অথবা মোট কত প্রকার, আপনারা কিন্তু প্রশ্ন দেখলে ডিরেক্টলি অ্যান্সারে চলে যান, ওইটা করবেন না কখনোই। আপনারা সবসময় খেয়াল করবেন এখানে শব্দগত যে পার্থক্যগুলো, প্রশ্নকর্তা কিভাবে উত্তরটি চেয়েছে, আপনার উত্তর তো অপশনের মধ্যে আছেই, শুধু আপনাকে একটু বুঝতে হবে আসলে কোনটি চেয়েছে। তো এখানে যদি সাধারণত বা মোট কথাটি উল্লেখ থাকে তাহলে অ্যান্সার হবে 3, মৌলিক, যৌগিক এবং মিশ্র। আর যদি পদার্থ প্রধানত কত প্রকার তাহলে হবে মৌলিক আর যৌগিক। এখানে অনেক সময় আমরা বলে থাকি মৌলিক পদার্থ কি, এটা আমরা সবাই জানি যে পদার্থকে ভাঙলে ভিন্ন কোনো রাসায়নিক সত্তা পাওয়া যায় না, অর্থাৎ একটি একক। তাহলে ধরুন এটার নাম্বার আমি দিয়ে দিলাম 1। আমরা বলে থাকি 2 বা ততোধিক পদার্থের মিশ্রণে আপনার কি তৈরি হয়, যৌগিক পদার্থ তৈরি হয়, 2 বা ততোধিক। তাহলে মনে রাখবেন আসলে মূলত এখানে যে রাসায়নিক সত্তা থাকবে সেটি হচ্ছে 2টি বা 3টি। এই নাম্বারগুলো মনে রাখাটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদেরকে বলতেছি। আর যদি বলা হয় মিশ্র, তাহলে মনে রাখবেন 4 বা 4-এর বেশি। এই যে নাম্বারটি কেন দিলাম জানেন? নর্মালি শুধু যদি নাম দিয়ে আসে তাহলে আমরা অনেক সময় আইডিয়া করতে পারি কোনটি মৌলিক পদার্থ কোনটি যৌগিক পদার্থ, কিন্তু যদি সংকেত দিয়ে আসে তখন কিন্তু আমাদের আইডিয়া করাটা খুব টাফ হয়ে যায়। তাহলে আমি একটু মুছে দিচ্ছি। আমি শুধু এখানে একটা বিষয় এখানে একটু উল্লেখ করব, সেটি হচ্ছে আমরা মৌলিক পদার্থের ক্ষেত্রে নাম্বার কত দিলাম? মৌলিক পদার্থের ক্ষেত্রে নাম্বার দিলাম হচ্ছে 1। যৌগিক পদার্থের ক্ষেত্রে আমরা নাম্বার দিলাম হচ্ছে 2 বা 3। আমরা মিশ্র যে পদার্থ, এই মিশ্র পদার্থের ক্ষেত্রে আমরা নাম্বার দিলাম 4 বা 4+, 4-এর অধিক। তাহলে যদি পরীক্ষায় আসে নিচের কোনটি মৌলিক পদার্থ, যদি এই প্রশ্ন করে এবং ক নাম্বারে ধরুন আপনার অপশনে দিল পানি, খ নাম্বারে আপনার দিল ধরুন হাইড্রোজেন, গ নাম্বারে দিল ধরুন সালফিউরিক অ্যাসিড এবং ঘ নাম্বারে দিল ধরুন আপনার সোডিয়াম ইথানয়েড। তাহলে এই জায়গাটা থেকে আমরা সহজেই এখন আইডেন্টিফাই করে ফেলতে পারবো। একটু খেয়াল রাখবেন, যদি সংকেত দিয়ে থাকে তাহলে দেখবেন মৌলিক পদার্থের বেলায় ক্যাপিটাল লেটার সেটি হবে একটি। যদি যৌগিক পদার্থ হয় তাহলে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় আকৃতির যে বর্ণ, সেটি হবে আপনার 2 বা 3টি। এবং যদি মিশ্র পদার্থ হয় তাহলে 4 বা 4-এর অধিক। তাহলে একটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, এটা আসলে অনেক সময় টেকনিক হিসেবে অ্যাপ্লাই করি, কিন্তু এটা হচ্ছে যখন বিপদে পড়ে যাবেন, যদি কারো ক্ষেত্রে মনে না থাকে সেই ক্ষেত্রে আমরা বলতেছি আর কি, যদি সংকেত দেখে অনেক সময় আইডিয়া করতে না পারেন। তো এই জায়গাটা একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু কোনো সংখ্যা কাউন্ট হবে না। কোনো সংখ্যা যদি থাকে এটা কিন্তু কাউন্ট করব না। তাহলে চলুন পরীক্ষা করি। এখানে ক্যাপিটাল লেটার আছে একটা এবং এখানে আছে একটা, তাহলে 1 1 মিলে কত হলো 2, তাহলে এটা নেওয়া যাবে না। আমাদের যে মৌলিক পদার্থ এর নাম্বার কত? এর নাম্বার হচ্ছে 1। আচ্ছা, এরপর দেখুন সালফিউরিক অ্যাসিড, এই যে H2SO4, এখানে ক্যাপিটাল লেটার একটা, এখানে সালফার একটা, এখানে অক্সিজেন একটা, কয়টা হলো? মোট হলো 3টা। তাহলে 3 হলে তো নেওয়া যাবে না। আচ্ছা, এই জায়গায় একটু খেয়াল করুন, কার্বন আছে একটি, হাইড্রোজেন আছে একটি, কার্বন আবার আছে। একাধিকবার যদি কেউ থাকে তাকে কিন্তু কাউন্ট করা যাবে না, সংখ্যা কাউন্ট করা যাবে না। আর হচ্ছে একাধিকবার যদি কেউ থাকে তাহলে কিন্তু কাউন্ট করা যাবে না। 1টা 2টা, অক্সিজেন 3টা, সোডিয়াম সোডিয়াম। তাহলে খেয়াল করে দেখুন 1 2 3 4, তাহলে এর মার্কস হচ্ছে 4। তাহলে একটু একদম সহজেই আপনি একটু খেয়াল করে দেখুন, নিজেই আইডেন্টিফাই করতে পারবেন। আর এখানে এই যে সংখ্যাটা নেওয়া যাবে না, এই যে 2 আছে, 2 নেওয়া যাবে না, কিন্তু H আছে কয়টা? একটা H আছে।
তাহলে একটু ভালোভাবে খেয়াল করে দেখুন, তাহলে সঠিক উত্তর হবে কোনটি? সঠিক উত্তর কিন্তু হবে মৌলিক পদার্থ, যার নাম্বার হচ্ছে 1। এটা হচ্ছে খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। কিন্তু এখানে মৌলিক পদার্থ না বলে যদি বলতো যৌগিক পদার্থ, তাহলে এখানে কিন্তু দুটি যৌগিক পদার্থ আছে, দুই, অর্থাৎ ক আর গতে যেটি আছে দুইটাই কিন্তু যৌগিক পদার্থ। আচ্ছা, যদি বলতো মিশ্র, তাহলে একটু খেয়াল করে দেখুন, তাহলে কিন্তু এই অপশনটা কারেক্ট হতো। যে এটার নাম্বার কত পাইলাম আমরা? 1 2 3 4, 4। তাহলে মিশ্র পদার্থের যে নাম্বার সেটি হচ্ছে 4 বা 4+। তাহলে এইভাবে যদি মৌলিক, যৌগিক বা মিশ্র পদার্থের আপনার এক্সাম্পল সংকেত দিয়ে আসে, তাহলে আপনারা এই ছোটোখাটো একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। সেখানে ক্যাপিটাল নাম্বারগুলোকে কাউন্ট করবেন এবং কোনো সংখ্যা বা একাধিকবার যদি কেউ থাকে তাহলে তাকে কাউন্ট করা যাবে না। এই ছোটোখাটো একটা টেকনিক দিয়ে আমরা এই সংকেতগুলোকে ভ্যারিফাই করতে পারি, যদি আমাদের সংকেত সম্পর্কে তেমন কোনো আইডিয়া নাও থাকে। তো বিজ্ঞান নিয়ে আসলে এত বেশি ঘাবড়াবার আসলে মূলত কিছু নেই। তো আজকে আমি আসলে মূলত চেষ্টা করলাম আপনাদেরকে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করার, এবং এই জায়গা থেকে আসলে ভিতরকার কিছু টেকনিক এবং এগুলো নিয়ে আসলে বা প্রশ্নটা কেমনভাবে হতে পারে আর কিভাবে হলে কিভাবে আপনারা অ্যান্সার করবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে যে বেসিক জানাটা জরুরি সেটাও কিন্তু দরকার। আপনার এই যে পরীক্ষার হলে দেখা যায় যে আপনি পরীক্ষায় ভালো করবেন কিভাবে, কিছু জিনিস আপনাকে মুখস্থ করতে হবে, সেখানে কিন্তু কোনো বেসিকের বালাই নেই। আবার কিছু জায়গায় কিন্তু আপনার বেসিক প্রয়োগ করতে হবে, আর কিছু প্রশ্নের উত্তর আপনি পরীক্ষার হলে গেলেই পারবেন, অন্য কোথাও গেলে আর পারবেন না। পরীক্ষার হলে বসেই আপনার এই যে বেসিক পড়াশোনা দীর্ঘদিনের এগুলো কাজে লাগিয়েই আপনারা করতে পারবেন। তো দেখুন, যে বিষয়টা আমি আমার সর্বাত্মক আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছি, আসলে ক্লাসের প্রথম দিকে একটু নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছিল মনে হয়, তো আমি ওইভাবে আসলে খেয়াল করতে পারিনি। আমার ওয়াইফ ও একটু আমাকে এনশিওর করলো যে আসলে হয়তো তোমার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, ওদের বুঝতে হয়তো অসুবিধা হবে, বোর্ডটা বারবার ব্লার হয়ে যাচ্ছে। তো আমি আসলে নেটওয়ার্ক কানেকশন আমার একদম ফুলফিল ভালো একটি নেটওয়ার্ক কানেকশন নেওয়া, এবং আমার মোবাইলে পর্যাপ্ত ডাটা আছে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় সেই ব্যবস্থা করে আসলে ক্লাসের সিস্টেমটা করেছিলাম। তা আমি জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগলো, আমি এই যে কিছু প্রশ্নের বিশ্লেষণ করলাম, কিছু ভিতরকার বেসিক নিয়ে আলোচনা করলাম, আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমি জানি না। তবে আমি আমার সর্বাত্মক চেষ্টাটা করেছি। আপনারা একটু জানাবেন যে আসলে আপনাদের কেমন লাগলো আমার ক্লাসটুকু, আমি যে পরিশ্রমটুকু করলাম, আপনাদের কিছুটা অজানাকে জানা হলো কি না, কারো ক্ষেত্রে কিছু বেসিকের ঘাটতি থাকলে সে জায়গায় কিছু টেকনিক অ্যাপ্লাই করতে আপনারা পারবেন কি না। আমি আমার দিক থেকে সর্বাত্মক চেষ্টা করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি একটি কোর্স চালু করেছি আসলে, এই যে প্রিলিমিনারি আর হচ্ছে রিটেন কম্বাইন্ড করে আসলে একটা কোর্স আউটলাইন তৈরি করেছে। অনেকের মনে প্রশ্ন যে আসলে এই যে কোর্স আউটলাইনটা এটা কি শেষ হবে? অনেকের অনুরোধে আমি এই কোর্সের মেয়াদটা আমি লিখেছিলাম সর্বোচ্চ 5 মাস। এই সর্বোচ্চ কথাটা লেখার অর্থ অনেকে বুঝে নেয়, আসলে 5 মাস হচ্ছে সর্বোচ্চ সময়, বাট সর্বোচ্চ সময় নিব না। যদিও পিএসসি থেকে কিন্তু মোটামুটিভাবে একটু চাপে থাকার কারণে তারা কিন্তু অলরেডি মোটামুটিভাবে বলে দিচ্ছে যে অক্টোবর এবং নভেম্বরের মধ্যে তারা পরীক্ষাগুলো নিয়ে নেবে। এই যে প্রিলি আর রিটেন খুব কাছাকাছি পরীক্ষা, এর জন্য মানে রিটেন এবং প্রিলি নিয়ে আপনাদের যেন খুব বেশি ঝামেলায় পড়তে না হয়, এই কারণে কম্বাইন্ড সিলেবাস করা। এবং প্রিলি যে অংশটুকু সেটি কিন্তু আপনার 2.5 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। বাকি এক্সট্রা 1.5 মাস রাখা হয়েছে রিটেনের টপিকগুলো কমপ্লিট করার জন্য। কিন্তু আবার বিষয়টা কিন্তু এমন না যে প্রিলি পড়ার সাথে সাথে রিটেনের কিছু পড়াও হয়ে যাবে না। রিটেনের প্রায় দেখা যাবে আপনার অনেকাংশে 50 থেকে 60% আপনার কমপ্লিট হয়ে যাবে। আমি মনে করি যে 60%-এর বেশি আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো ওইভাবে আসলে কোর্স আউটলাইনটি তৈরি করা। আপনাদের আমন্ত্রণ রইল যে আসলে যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোর্সের ব্যাপারে জানতে পারেন বা যে কোনো ধরনের আলোচনা আপনারা করতে পারেন। কিন্তু কেউ যদি ভর্তি নাও হন তাও একটু অনুরোধ থাকবে, একটু শেয়ার করবেন, অন্তত অন্যদেরকে জানিয়ে দিবেন। আপনার হয়তো এই শেয়ারটুকুতে হয়তো অন্যদের উপকার হবে, আমার কিছুটা উপকার হবে। আর অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে এই যে 510 টাকা, এই 510 টাকা এই যে পুরো ফুল 130 নম্বরের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কি সম্পন্ন হবে? মানে এটার তো আরও কোর্স ফি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আসলে দেখুন যে আমাদের চারপাশের যে অবস্থা,
এখন কিন্তু একেবারেই খারাপ। বিশেষ করে যারা শিক্ষক এবং যারা বেকার, যারা শিক্ষার্থী, তারা কিন্তু একেবারেই নাজেহাল অবস্থায়। তো যেই বিষয়টা আমি আসলে এখানে করতে চেয়েছিলাম সেটি হচ্ছে, আমি যেহেতু একজন শিক্ষক, সেই হিসেবে আমি মনে করি আমার নিজেকে আসলে উন্মুক্ত করে দেওয়া উচিত। আপনাদের এই বিপদের সময় আমি যদি পাশে দাঁড়াতে না পারি শিক্ষক হিসেবে, তাহলে শিক্ষক হয়ে মনে হয় আমার মূল যোগ্যতাটা আসলে নাই, মূল উদ্দেশ্যটা পূরণ হবে না। কারণ শিক্ষক ছাত্রের জন্যই, শিক্ষার্থীদের জন্যই। তো শিক্ষার্থীদের যদি কোনো উপকারে না আসে, তাহলে এমন শিক্ষক আমাদের দরকার নেই। আপনাদের এই যে খারাপ অবস্থাটাকে পুঁজি করে আসলে ব্যবসা করার আমার কোনো ইচ্ছা নেই। তো এই কারণেই নামমাত্র একদম সম্মানী রাখা হয়েছে। যদি আপনাদের কারো ইচ্ছা থাকে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং ক্লাসটি কেমন লাগলো অন্তত একটু জানাবেন এবং শেয়ার করবেন। আর টেকনিক্যাল যদি কোনো ধরনের নেটওয়ার্কের একটু প্রবলেম হয়ে থাকে সেটিও জানাবেন, আমি পরবর্তীতে এটি সংশোধন করার চেষ্টা করব। তবে আমার এখানে যে নেটওয়ার্ক কানেকশন একদম ফুলফিল, খুবই ভালো। তারপর আপনাদের মতামত জেনে নেব। তো ভালো থাকবেন। বাংলাদেশ তো আজকে জিতেছে, আমাদের মনটা আসলে খুবই ভালো। একটু খেলা দেখতেছিলাম আসলে, আর আমি জানি যে ওই সময়টাতে যদি এই যে ক্রুশাল মোমেন্টে যদি লাইভে আসতাম, তাহলে হয়তো অনেকেই উপস্থিত হতো না। এই কারণে আসলে খেলার পরেই খেলতে আসলাম রসায়ন নিয়ে। রসায়নের খেলা কেমন লাগলো জানাবেন, এবং আপনাদের ফিডব্যাকের উপর ভিত্তি করেই আমি পরবর্তী ক্লাসটুকু নেব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই।